পিপলস উইল হলো সব থেকে বড় সংবিধান। আমরা এখানে যেটা করতে পারি নাই গণসার্বভৌমত্ব। তো এক দফার একদম এক শব্দে যদি বলি সেটা ছিল ফ্যাসিস্ট শাসকের বিলোপ না, শেখ হাসিনারও পতন না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুপ্রসিদ্ধ দেখছিলেন আপনারা ওসমান হাদি, গণতন্ত্রে যার আস্থা এবং বিশ্বাস ছিল, মনে করা হচ্ছে সেটি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ওসমান হাদি একটি নাম যেটি বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতির জন্য, মানুষের জন্য আজীবন আসলে স্মরণ করা হবে, মনে রাখা হবে। যিনি শত্রুর জন্য ইনসাফ সবসময় কামনা করতেন, সেই ওসমান হাদি। তাকে নিয়ে আমাদের আজকের আয়োজন হৃদয়ে ওসমান হাদি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আমার বিষয়টি বলছিলাম, আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে সম্মানিত তিনজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, স্বাগত। আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান। আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাই এই আয়োজনে। তাহসিন রিয়াজ যেহেতু আমাদের সঙ্গে আছেন, তার কাছ থেকে আমরা মূলত শুনব দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তার যে বলিদান, সেটি নিশ্চয়ই আমরা আজীবন মনে রাখবো। তাহসিন রিয়াজ, গণতন্ত্রের প্রতি ওসমান হাদির যে বিশ্বাস, যে আস্থা, সেটি নস্যাৎ করার প্রয়োজন আসলে কেন হলো? কেন তিনি টার্গেট হলেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন এবং আমার সাথে আমার অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধার দুজন আলোচক আছেন। দেখুন, আজকে আমরা সবাই আসলে খুবই কঠিন একটি মুহূর্তেও সবাই একসাথে উপনীত হয়েছি। আমরা আমাদের গণতন্ত্রের জন্য যার লম্বা সংগ্রাম, আমরা তাকে কিছুক্ষণ আগেই কবরে রেখে এসেছি। এবং যেমনটি আপনি বলছিলেন যে কেন ওসমান হাদি, আসলে এটা একটা এখন মহাকাব্যের মতন। আমরা যখন ওসমান হাদিকে আমরা যখন দেখেছি, তার সাথে আমাদের যখন প্রথম নাগরিক কমিটি আপনারা জানেন ফর্ম করা হলো, উনি আমাদের সাথে, আমরা একসাথে কাজ করেছি লম্বা সময়, আমাদের সাথে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কথা, বিভিন্ন ধরনের ভিউ এক্সচেঞ্জ আমরা সব সময় করেছি। যে বিষয়টি আসলে মৌলিক প্রশ্নের জায়গা, সেটি হচ্ছে যে কেন ওসমান হাদি, সেই উত্তরটি যদি আপনি জানতে চান তাহলে হচ্ছে এই জন্য ওসমান হাদি যেই বস্তা পচা রাজনীতিকে আমরা 5 আগস্টের পর চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম, যে ট্রেডিশনাল ফরম্যাটের রাজনীতিকে, যেই ইস্টাবলিশমেন্টকে আমরা সরাতে চেয়েছিলাম, একেবারে শেষ অবধি ওসমান হাদি যেই জুলাইয়ের স্পিরিটকে সাথে নিয়ে ওসমান হাদি এই কথাগুলো বলে গেছেন। সাধারণ মানুষের কাছে ওসমান হাদি একেবারে নিরেট, কোনো ধরনের ভিন্ন চিন্তা ছাড়া, কোনো ধরনের ব্যক্তি স্বার্থ ছাড়া, কোনো ধরনের কোনো কিছুর প্রাপ্তির চিন্তা ছাড়া তিনি মানুষের কাছে পৌঁছেছেন। আপনারা দেখেছেন যে কিভাবে করে একটা পুরো ইন্টায়ার পলিটিক্যাল কালচারকে, পুরো ভোটের কালচারকে চ্যালেঞ্জ করা যায়। এবং আমি আপনাকে শিওরলি বলতে পারি, আপনি পুরো বাংলাদেশের ইন্টায়ার হিস্ট্রির দিকে তাকান, ইউ উইল নেভার গেট দিস। যেভাবে করে বাতাসা মুড়ি দিয়ে যেভাবে করে নির্বাচন প্রচারণা করা যায়, আজকে 2025 সালে আমরা আছি, যেখানে টাকার ছড়াছড়ি, যেখানে আমরা দেখছি যে রাস্তাঘাটে কে কত জাঁকজমকপূর্ণ সমাবেশ করতে পারে, কে কত বড় এলইডি স্ক্রিন লাগিয়ে সমাবেশ করতে পারে, কে কত বেশি পয়সা খরচ করে লোক আনতে পারে, আমরা সেই কালচার থেকে আমরা বিলং করছি। সেখানে ওসমান হাদি মাত্র 5 জন ছেলে নিয়ে ফজরের নামাজ কোনো একটা মসজিদে পড়ে প্রত্যেকটা মুসল্লির কাছে গিয়ে শুধুমাত্র একটা কথা বলেছে যে গণতন্ত্রের জন্য আপনারা এবার ভোট দিতে আসেন। আপনি একটু চিন্তা করতে পারেন, এই মানুষটার একটা যে ছোট্ট কথা আমি আপনাকে বলি। সে একদিন বলতেছে যে আমাকে ভোট দিবে না, ওই লোক কেন্দ্রে আসবে, ওই লোকের নিরাপত্তার জন্য আমি রাজনীতি করি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? অথচ আমরা কিভাবে করে চিন্তা করি, আমাদের চিন্তাগুলো কিভাবে করে ফাংশন করে, আমরা কিভাবে করে প্রসেস করি।
আমরা কিভাবে করে আমাদের রাজনীতিকে সাজাইছি, কত নোংরাভাবে আমরা আমাদের রাজনীতিকে সাজাইছি। যে আমাকে ভোট দিতে চায় না, আমি তাকে ভোট কেন্দ্রে আনতে চাই না। যে আমাকে গালমন্দ করে, যে আমাকে দেখতে পারে না, যে আমাকে দূরে সরায় দেয়, আমি তার কাছে আসি না। অথচ যেই ব্যক্তি তার গায়ে ময়লা পানি মারে, সে দাঁড়ায় বলতেছে যে আমার গায়ে তো 3 বার ময়লা পানি মারছো, আরেকবার মারো, কোনো সমস্যা নেই, আই উইল বি হেয়ার উইথ ইউ। কারণ আমি তো মানুষের, ইভেন দেখেন দৃষ্টিভঙ্গিটা দেখেন, মানে কত ফার ডিফারেন্ট দেন আস। আল্লাহ তো আসলে যাকে তাকে শহীদ হিসেবে কবুল করে না। আল্লাহ খুব পছন্দের যারা, তাদেরকেই এই উচ্চ মাকামটা দান করেন, তাদেরকেই উচ্চ স্তরে নিয়ে যান। আমরা জিয়াউর রহমানের রাজনীতি দেখেছি, আপনি দেখবেন যে কিভাবে করে আল্লাহ তাকে বিশেষভাবে তাকে কবুল করছেন। এবং বাংলাদেশের রাজনীতিতে তার যেরকম অবদান ছিল, দেখবেন জিয়াউর রহমানকে আমি আজকে চ্যালেঞ্জ করে বলি, গোটা বিএনপি জিয়াউর রহমানকে যেভাবে করে ধারণ করে নেই। জাতীয়তাবাদী দলের তো কর্মী ছিল না হাদি। হাদি তার থেকে অনেক বেশি ওয়েট নিয়ে তাকে ধারণ করছেন। এবং মানে পুরো জার্নিটার দিকে আপনি তাকাইলে আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় একটা ডিফারেন্ট জেস্চার। আমি কিছুদিন আগেও একটা জায়গায় বলার চেষ্টা করেছি, দেখেন আপনি পুরো ইন্টার হিস্ট্রিকে আপনি 5 আগস্টের পর আপনি কোশ্চেন করেন, এই ওসমান হাদি বলে গেছে যে আমি আমার শত্রুর জন্য ইনসাফ চাই। এবার এইভাবে করে কেউ ভাবতে পারে, এইভাবে করে কেউ ফাংশন করতে পারে, আমি এটা দেখি নাই, আমি এটা পাই নাই কখনো। কাজেই দেখেন দিস ইজ ওয়াই ওসমান হাদি। কারণ বাংলাদেশের ইস্টাবলিশমেন্ট যারা বাংলাদেশকে সবসময় একটা নতজানু রাষ্ট্র হিসাবে দেখতে চায়, আপনি দেখেন আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে যে তার হুঙ্কার, তার যে সোচ্চার পদযাত্রা এবং তার যে অ্যাক্টিভ মুভিং, প্রত্যেকটা পদক্ষেপে তিনি কিন্তু এই জিনিসগুলোকে চ্যালেঞ্জ করেছেন। প্রত্যেকটা পদক্ষেপে তিনি বলেছেন যে কিভাবে করে আমরা এখনো নতজানু রাষ্ট্র হয়ে পড়ে আছি। 5 আগস্ট হয়েছে, এত বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশে, কিন্তু এখনো আমরা ওই গণ্ডির রাজনীতি থেকে আমরা বাইরে হতে পারিনি। কাজেই দেখেন ইটস ভেরি ক্লিয়ার, খুনিকে এটা তো আমরা এখন জানি। এবং এটার আলটিমেটলি ওসমান হাদি কেন, এই যে আপনি যেটা বলেছেন যে মানে গণতান্ত্রিক যে স্পিরিট, এই স্পিরিটকে চ্যালেঞ্জ করাটা তো আসলে খুনিদের কাজ ছিল। তারা চাচ্ছিল যে এক ওসমান হাদিকে যদি আমরা কোনোভাবে সরিয়ে দিতে পারি এখানে। ওসমান হাদি তো আসলে ওসমান হাদির ছিলেন না শুধু, ওসমান হাদি তো নাগরিক কমিটির ছিলেন না, নাগরিক পার্টির ছিলেন না, বিএনপির ছিলেন না, জামাতের ছিলেন না, তিনি ছিলেন তো আসলে আমাদের সবার, আমাদের মধ্যমণি ছিলেন। কাজেই দেখেন তারা এই মেসেজটা বাংলাদেশে দিতে চেয়েছে যে ওসমান হাদিকে আমি যদি আমরা কোনোভাবে এখান থেকে যদি এলিমিনেট করতে পারি, তাহলে বাংলাদেশে একটা সংখ্যার পরিবেশ তৈরি হবে, বাংলাদেশে একটা মানে ক্রাইসিস মুভমেন্ট ডেভেলপ হবে। এবং এই ক্রাইসিস মুভমেন্টকে দিয়ে যারা এই নির্বাচনে নাই, তারা তো কোনোভাবেই চাবে না যে নির্বাচনটা এক্সিকিউটেড হোক। কাজেই দেখেন এটা একটা লং রাজনীতি, আমি আজকে রাজনীতি নিয়ে বলার মতন অবস্থায় নাই, শুধু এতটুকুই বলি যে ওসমান হাদি বাংলাদেশের এন্টায়ার পলিটিক্যাল কালচারকে চ্যালেঞ্জ করছিলেন। অসংখ্য ধন্যবাদ তাহসিন রিয়াজ, আপনার মানসিক অবস্থা আসলে আমরা বুঝতে পারি। আমি জনাব রেজাউল করিম রনি আপনার কাছে আসি। যেমনটি তাহসিন রিয়াজ আসলে বলছিলেন যে আমরা গণতন্ত্রের স্বপ্ন দেখি কিন্তু গণতন্ত্রের কাছে কখনো পৌঁছতে পারি না, সেই জায়গাটিতে পৌঁছেছিলেন ওসমান হাদি। সেখানে তিনি বারবার নক করার চেষ্টা করেছেন, সেই পথে তিনি আগাচ্ছিলেন, সেটি তার জীবনের জন্য কাল হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে। আবার সেই সাথে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, ফ্যাসিবাদ বিলোপ করার তার যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখান থেকে আপনি একটু আমাকে বিশ্লেষণ করবেন যে এই রাজনৈতিক প্রেক্ষাপটে কি ফ্যাসিবাদের বিলোপ সম্ভব? না, ফ্যাসিবাদের বিলোপ সম্ভব না, দুঃখজনকভাবে হলেও এটা সত্য এবং এটা আমাদের মানতে হবে। কেন বিলোপ সম্ভব না? কারণ হলো 5 তারিখের পরে আমরা যেটা বলছি বারবার যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে এসে পৌঁছেছি। আর ফ্যাসিজম উইদাউট হাসিনা নাই, আর সবই তো আছে, বরং সবাই হাসিনা হওয়ার জন্য একটা প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে। তো আর কিন্তু একজন আরেকজনকে হাসিনার পুনর্বাসনকারী, আওয়ামী লীগের দোসর, এই সমস্ত আপনার ট্যাগিং পারস্পরিক দোষারোপ করছে। কিন্তু যে যার মতো কে কত আওয়ামী লীগ হইতে পারে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যাই হোক, দেখেন হাদির ক্ষেত্রে একটা ইউনিক ব্যাপার ছিল, হাদিকে বেশিরভাগ লোক কি 5 তারিখের পরে চিনতেছে বা 5 তারিখের ওই সময় থেকে চিনতেছে, কিন্তু হাদির সাথে আমার পরিচয় বা যোগাযোগ করোনার পর থেকেই, 21 সাল থেকে অনেক বেশি, মূলত লেখালেখিকে কেন্দ্র করে। এবং হাদির একটা ইউনিক আলোচনা খানিকটা চলেই আসছে, তো একটা ইউনিক দিক আমাদের একটু আলোচনা করা দরকার বা মনে রাখা দরকার। সেটা হলো সে কিন্তু মানে পাওয়ার পলিটিক্স করার জন্য রাজনীতি নামে নেই। সে যেটা করছে, প্রথমত সে বুঝতে পারছে যে আমাদের এখানে রাজনীতির জন্য যেই ধরনের আন্ডারস্ট্যান্ডিং, বুদ্ধিভিত্তিক পাঠাতন, সাংস্কৃতিক পাঠাতন এবং দার্শনিক যে ভিত্তি, সেই ভিত্তিটার মধ্যেই একটা ফ্যাসিবাদী বয়ান বা ন্যারেশন মূলধারা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে। ফলে এটাকে পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং দরকারি কাজ। এজন্যই কিন্তু
লেখালেখি বলেন, তারপরে সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, এগুলোতে সে মনোযোগী হলো এবং সাংস্কৃতিক তার মতো করে তার ক্ষুদ্র সামর্থ্যে এবং তার শোভানুধ্যায়ী ভাই ব্রাদারদের সহযোগিতায় সে একটা ছোট্ট সেন্টারও করে তুলল। সেই সেন্টারে বিভিন্ন লোক যায়, আলোচনা করে, বিভিন্ন বিষয় নিয়ে একক বক্তৃতা দেয়। হ্যাঁ, আমি গত 7 নভেম্বর সেখানে আমি সিপাহী বিপ্লবের দিবসের আমি একক বক্তৃতা দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, তো ওইটি তার সাথে আমার মানে 7 তারিখে সরাসরি দেখা, এরপরে আর দেখা হয়নি। তো কিন্তু সবসময় আমরা কথা হয়তো যোগাযোগ ছিল। তো ফলে একটা সাংস্কৃতিক পাটাতন নির্মাণ করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু সে শুরু করছে অনেক আগের থেকে। এবং আপনি জানেন এই গণঅভ্যুত্থানটাকে আমরা 5 তারিখে হঠাৎ করে বিপুল মানুষ নেমে আসতে দেখলাম, গণঅভ্যুত্থান সফল হলো, হাসিনা পালাই গেল দেখলাম, কিন্তু তরুণ প্রজন্ম যারা জেনজি জেনারেশনের যে অভ্যুত্থান বলা হচ্ছে, এই বিশেষ করে এই অভ্যুত্থানের নেতৃত্বের যে অংশটা, এরা কিন্তু একটা লম্বা সময় ধরে এক ধরনের সাংস্কৃতিক প্রয়াসের মধ্যে ছিল। সেটা যত ক্ষুদ্রই হোক, যত মানে সামান্য সামর্থ্যের মধ্যেই হোক, ছিল। হাদিও এর একটা পার্ট ছিল তার মতো করে। তো ফলে এই পার্ট এবং 5 তারিখের পরে এসে প্রার্থিতার মধ্যে যাওয়া, যেখানে নির্বাচনটাই আপনার একটা শঙ্কার ব্যাপার, নির্বাচন হবে কি হবে না। হ্যাঁ, এখানে নির্বাচন যারা চায় তাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব। হ্যাঁ, সকালে চায়, বিকালে চায় না, আবার 1000 শর্ত দিয়ে তারপরে নির্বাচন চায়। আর যারা পরাজিত শক্তি তারা তো কোনোভাবেই নির্বাচন চায় না। তাহলে এরকম একটা অবস্থায় নিজেকে ভোটের মাঠে ঠেলে দেওয়া এবং নির্বাচনী প্রচারণার যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন এবং অনেকে আপনারা জানেন যে তার মতো করে একটা প্রচারণার স্টাইল তৈরি করা, তো এইটা অনেকের কাছে অভিনব মনে হচ্ছে। কিন্তু হাদি এটি করার কথা। কেন এটাই করার কথা? কারণ হাদি যখন পলিটিক্স নিয়ে আমাদের সাথে আলাপ করতো, কথা বলতো, আমার সাথে অনেক সময় বই পুস্তক শেয়ার নিয়ে বেশি কথা হইতো। ভাই এটা কি পড়বো, এই বিষয়ে কোন কোন বই পুস্তক পড়া যায়। আমার বলছে আপনি একটা লিস্ট করে দিলেন না তো আমাকে। আমি বলছি আমি একটা লিস্ট করে দেবো বইয়ের, মানে কি কি বই পড়া দরকার রাজনীতি বোঝার জন্য, আমি কি কি পড়ি, এরকম একটা লিস্ট তাকে করে দেওয়ার কথা। সেই লিস্টটা আমি করছি অর্ধেক। হ্যাঁ, আমি আস্তে আস্তে করে করছি। এমন সেটা আমি তোমার যখন দরকার হবে বললো, একটা পাঠাইছি, আর একটা অ্যাডভান্স লিস্ট পাঠাইছি শর্ট, যেটা ভারী ভারী বই পলিটিক্যাল ফিলোসফির দরকার, আর একটা ডিটেল নর্মাল রিডারদের জন্য একটা ডিটেল লিস্ট আমার করার কথা। তো তখন আমি ওর বললাম যে প্র্যাকটিক্যাল পলিটিক্সে তোমার কোনো কিছু ফলো করার দরকার নেই, জাস্ট জিয়া রহমানের মডেলটা ফলো করবা। জিয়া রহমান যেভাবে জনগণকে এম্পাওয়ার করছে, তুমি নেতা হওয়ার চেষ্টা করার দরকার নেই, তুমি জনগণকে এম্পাওয়ার করার রাজনীতিটা করো। মানে তুমি পাওয়ার পলিটিক্স করো না, তুমি রাজনীতি বিকাশের রাজনীতিটা করো। বাংলাদেশে যেটা জরুরি দরকার এই মুহূর্তে ছিল, অনেক দল আছে, অনেক বড় বড় রাজনীতিবিদ আছে, কিন্তু যে নাই শুধু রাজনীতি। মানে রাজনীতি বলতে আমরা যেটা মিন করি, রাজনীতি মানে হলো পিপলকে এম্পাওয়ার করা, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করা। আমরা এতদিন রাজনীতির যে মডেলটা দেখছি যে ক্ষমতার মালিকানা দলের হাতে থাকবে এবং দল সব কিছু একটা সিন্ডিকেটের মধ্যে আটকে রাখবে, একটা ক্যাডার ভিত্তিক সংগঠন থাকবে, সেই দল সবচেয়ে মেধাবী, সেই দল সবচেয়ে যোগ্য, হ্যাঁ, এবং তারা সব দখল করবে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক থাকবে এবং জনগণ একটা পদ পদবীর জন্য এসের জন্য ওই দলকে তোষামত করবে। এইভাবে ঘুষ বাণিজ্য অলিগার গড়ে ওঠে। তো সেই মডেলটা ভাঙার জন্য আমাদের দরকার জনগণকে এম্পাওয়ার করা, জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক স্থাপন করা। সেই জন্য দরকার একজন রাজনৈতিক কর্মীর জনগণকে রাজনৈতিক করে তোলা। এই জন্য রাজনীতি নির্মাণের সামাজিক যে ভিত্তি, সেটা একই সাথে সাংস্কৃতিকভাবে করা, আরেকই সাথে হলো নিজেকে সাধারণ স্তরে জনগণের একজন হিসাবে হ্যাঁ প্রতিস্থাপিত করে। হাদির জন্য আজকে এই যে আপনার প্রায় জগৎ জোড়াই যে ইমোশনের কারণটা কি? কারণটা হলো হাদিকে আপনি যত আপনার কাছের একজন মানুষ হিসেবে রিলেট করতে পারবেন, আপনার রিক্সা দিয়ে যাওয়া, হ্যাঁ, এই আপনার একটু মুড়ি খাওয়া, দোকানের সাথে আপনার চা খাওয়া, নর্মালি চলাফেরা করা, হ্যাঁ, এবং অনাবড়ম্বর জীবনযাপন, একেবারে সাদামাটা জীবনযাপন, এইটা গণঅভ্যুত্থানের ফেজগুলো সবাই কম বেশি এরকমই। তাহলে এইটার সাথে যত বেশি আপনি নিজেকে রিলেট করতে পারবেন বা বাংলাদেশের আপামর সাধারণ জনতা রিলেট করতে পারবে নিজেকে, হ্যাঁ, খুব দামি একটা গাড়ির থেকে নেমে আসা, তারপর হলো 10 জন বিশাল বডিগার্ড, 100 জন আপনার চাটুকার বেষ্টিত নেতা, হ্যাঁ, তারপরে কথায় কথায় স্লোগান, এটা রিলেট করতে পারে না। হ্যাঁ, ওরে তো আপন মনে হয়। সেজন্য কি সে সকলের এতটা কাছের হয়ে এই জন্য কাছের এই মডেলটা, এই যে জনগণের একজন মনে করা, ফলে এইটা আপনার ধরে এই জন্য আমরা মনে করি যে ভোটাধিকার প্রতিষ্ঠানে লম্বা সময়ে এই পুরা ফ্যাসিবাদী আমলের অনেক মানুষ গুমের শিকার হয়েছে, অনেক মানুষ খুনের শিকার হয়েছে। শুধু এই জুলাই গণঅভ্যুত্থানের কথা বলছি না, এর আগের থেকেই সেই ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের তালিকায় এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে যে নামটি এখন যুক্ত হলো, তার নাম ওসমান। অসংখ্য ধন্যবাদ নীলুপা আপা। আমি একটু হাদির বড় ভাইয়ের একটা কথা একটু উদ্ধৃত করতে চাই।
ওসমান হাদির ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক তিনি জানাজার সময় বলেছেন যে 7 থেকে 8টা দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। তিনি বলেছেন যে এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। অভিযুক্তরা কিভাবে আসলে পালিয়ে যায়, কিভাবে সেটা আসলে ব্যর্থতাটা আসলে আমরা সরকারকে না দিয়ে, রাষ্ট্রকে না দিয়ে আসলে কিভাবে পারি, মানে এখন 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছে সেই আলটিমেটাম 7-8 দিনে আসলে তারা পৌঁছতে পারে নাই, সেই 24 ঘন্টার আলটিমেটামে কি তারা পৌঁছতে পারবে? এই দায়টা আসলে কার? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা। আমরা খুব কঠিন সময় পার করছি, আমরা জানি না আমাদের মাঝ থেকে আর কে কে চলে যাবে এইভাবে, আমি অথবা আমার ডাইনে বায়ে যারা আছে, সামনে যারা আছে, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক। আর শহীদ হাদি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনার বলা কথাটা, আমি ওনার বক্তব্যটা শুনেছি, আমি কিছুক্ষণ আগে এই কথাটাই রিয়াজের সাথে কথা বলছিলাম যে তার ভাই এক্সিলেন্ট একটা বক্তব্য রেখেছেন, যে একটা বক্তব্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ওই সময়কার বক্তব্য একদম শেষ বক্তা হিসেবে উনি যেটা করেছেন আমি আই স্যালুট। এই কারণে যে অনেক কিছু রাষ্ট্রের হতে পারতো, লাখো জনতা যেখানে, সেইখানে তার একটা বক্তব্য অনেক কিছু বয়ে আনে। উনি যে কথাটা বলেছেন এটা উনিই না, শুধু জানা যায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা, প্রতিটা মানুষের, দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে। একজন হাদির একের অধিক ব্যক্তি জানাজায় উপস্থিত থাকলে ইসলামের শরীয়ত মতো ওটা জায়েজ। সেইখানে যখন লাখোধিক মানুষ আসে, কতটা হৃদয় ছুঁয়ে যাওয়া, কারণ ওই যে বলেছে ওইখানে অনেকেই যে একজন জীবন্ত হাদির চেয়ে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী। কারণ হাদি 7 দিন 8 দিনে মারা গেছে, এই 7-8 দিন হাদি সম্পর্কে মানুষ স্টাডি করেছে, লাইক আমিও করেছি। আমি 4-5টা টকশো করেছি হাদির সাথে, টকশো করেছি, কখনো মন মালিন্য হয়েছে, আবার কখনো লাস্টের দিকে এত ভালো ভালো কথাটা ছেলেটা হয়তো থাকবে না, এই কারণেই হয়তো বলে গেছে। ও যেদিন গুলি খায় তার 2 দিন আগে আমি একটা টেলিভিশনে টকশো করেছি ওর সাথে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা ছেলের এই সময়টা, গণতন্ত্রের এত ক্রাইসিস মোমেন্টে ওর চলে যাওয়াটা সত্যি আমার কাছে কেমন মনে হয়েছে। আমি আপনাকে এইটুকু বলি, ওদের কাছে অনেক ওর সাথে মিশার আছে, আমার অত নাই, কিন্তু আমি যেতটুকু জানি সেইটুকুর মধ্যে আমি বলতে চাই যে ওর প্রথম দিকের এই 7 দিন আমি ওকে স্টাডি করেছি, যতটুকু প্রথম দিকের বক্তব্যগুলো একটু খাপছাড়া ছিল। কারণ ও নতুন যখন রাজনীতিতে এসেছে, বিভিন্ন জনের সান্নিধ্যে তাকে যেতে হয়েছে, সেই সান্নিধ্যে কখনো তাকে যদি ফেরেশতা মনে হয়েছে, পরবর্তীতে যে তাকে শয়তান মনে হয়েছে কাজ করার সময়, সেটা কিন্তু তার আলোচনাগুলোতে স্টেপ বাই স্টেপ আলোচনায় প্রকাশিত হয়েছে। এবং এই জায়গাটাই আমি তাকে সম্মান করি যে সে একদম সাদাকে সাদা কালোকে কালো বলার মতো এই যোগ্যতা সবার কিন্তু হয় না। এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে তার দলটা ছোট, তার দলটা এখনো স্বীকৃতি পায় নাই, তারপরেও কথা বলার সময় কিন্তু ও কাউকে হিসাব করে নাই, যেটা এই মুহূর্তের বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি দরকার। এবং আরেকটা জিনিস, ওর সাথে আমার এত এই জায়গাটাই মিল, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখন পর্যন্ত ধারণ করে রাজনীতি করি। আমার মানে রাজনীতির যে জায়গাটা টাচি, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ও যখন বলেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সে কিন্তু স্টাডি করে বলেছে, কারণ 1-11 যখন হয় তখন আমি যদি মনে করি ওর বয়স 32-33, তখন ওর বয়স খুব বেশি হলে 12-13-14, তখনই ওর বুঝার কথা না, বয়সটা ওরকম না। সো এই প্রজন্মের যারা আছে তাদের কিন্তু অনেক কিছুই আমাদের মতো জানে না, জানার কথা না অভিজ্ঞতা দিয়ে, কিন্তু তার স্টাডি তাকে যেটা বুঝিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে ধারণ করতে পারে, কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, তার আগে হয়তো বা সেনাকুঞ্জে তার সাথে দেখা হয়েছে বা জানি না, সে যখন বলল যে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল আমার মাথায় হাত বুলিয়ে উনি আমার মায়ের মতো একটু আমাকে আশীর্বাদ করবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে কিন্তু এই বিএনপিকে কিন্তু ধারণ করে নাই, অনেক সমালোচনা করেছে, বাট ওই জায়গাটায় দুইজন মানুষকে, যে দুইজন মানুষ সার্বজনীন হিসেবে প্রকাশিত হয়েছে বাংলাদেশে,
সেই দুইজন মানুষকে যখন ধারণ করেছে, আমি মনে করি যে রাষ্ট্রবিজ্ঞানে আমিও তার অগ্রজ, একই জায়গা থেকে পড়েছি, আমার মনে হয়েছে যে তার রাষ্ট্রবিজ্ঞান পড়াটা সার্থক। সে ওই জায়গাটা অনুধাবন করতে পেরেছে এবং একটা সময় যাদের সাথে সে চলতো, যাদের সাথে চলে একটা জায়গায় সে একত্ববদ্ধ ছিল না, বিতর্কিত ছিল, সেইখান থেকে কিন্তু সে চলে যাওয়ার আগে সরে এসেছে। এই যে সরে আসাটা, কারণ তার বয়সটাকে যদি আমি বিশ্লেষণ করি, তার সরার জন্য অনেক রকম পজিটিভ আছে। যে মানুষটা রাজনীতির শুরুতে সরে আসতে পারে, তাকে আপনার সনাতনী জিনিসটা টাচ করে না, সে মানুষটার অনেকটা দূর পর্যন্ত যাওয়ার ভীষণ ছিল, যেতে পারত। এটা বুঝেই হয়তো বা ষড়যন্ত্রকারীরা তাকে যে কাজটা করলো। আমি কিন্তু শুধু মনে করি না আপনার প্রশ্নের উত্তরে যে মার্ডার করেছে সে তো মার্ডারার হচ্ছে পয়সার বিনিময়ে, সে যাকে তাকে মার্ডার করতে পারে, তার কাছে হাত কাঁপবে না, কারণ সে টাকায় বিক্রি হয়। কিন্তু যারা করিয়েছে তাকে যদি ধরা পড়তো, এখানে দুইটা পজিটিভ নেগেটিভ হতে পারতো। ওই খুনিকে যদি ধরা যেত, তখন হয়তো যারা ধরতে পারতো সঙ্গে সঙ্গে স্পট ডেট করতো, লাইক মঞ্জুরের মতো, মেজর জেনারেল মঞ্জুরকে যে কাজটা করেছিল, কিংবা শেখ মুজিবের হত্যাকারীর ওই সময়টার যারা তখন করেছিল, এটা হতে পারতো। আরেকটা হলো যে, কারণ যে খুনি, সত্যিকার অর্থে যে খুনি, সে কিন্তু ধরা দিত না, যে কারণে তাকে যে কোনোভাবে মেরে ফেলতে হয়। কারণ তার যাওয়াটাকে এত স্মুথলি গেছে, কোনো খুনি এত স্মুথলি যেতে পারে না এত কম সময়ে, এটা ইম্পসিবল। তাও 2025 সালে, যখন আমরা মনে করি এখানে আমরা চারজন, আমরা চারজন একই জায়গায়, একই জায়গায় যে ফ্যাসিস্টের বিপক্ষে আমরা সব শক্তি এক, সেইখানে এর ভিতর থেকে মেরে ফেললো। এটা শুধু যে আমি বলবো যে ফ্যাসিস্ট একাই ছিল, আমি এটা মনে করি না। আমি মনে করি যে ডাকাতি করতে গেলে পাশের ঘরের লোক না যদি থাকে, তাহলে কিন্তু বলতে পারে না ডাকাত। আমরা তো আপা সবকিছু নিয়ে ধোঁয়াশার মধ্যে আছি। আমরা এখন ধোঁয়াশার পর্যন্ত আপনি মধ্যে আছি। যে তথ্যগুলো আসলে বললেন, সরকারের পক্ষ থেকে কতটুকুনটা নিশ্চিত করা হয়েছে? আমরা তো তাও আসলে আমি জানি না। আপনাকে আবারও বলছি, জুলকারনাইন সাহেব যদি বিদেশের মাটিতে বসে থেকে টু দ্য পয়েন্ট বলতে পারে, এখন খুনি কোন কোন রাস্তায় যাচ্ছে, কোন গাড়িতে উঠছে, কোন গাড়ি থেকে নেমে আবার কোন গাড়িতে উঠলো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রতি আমার সম্মান আছে। কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমি একা বলি না, বিশ্বের জাতিসংঘ বলেন বা শান্তিরক্ষী বাহিনীর যারা করেছে, যারা কাজ করে তাদের বলে, এই যে এইখানে তারা কিছুই জানে না, আমার কাছে কেন জানি একদম অন্ধকার মনে হয়। আমি তাহসান রিয়াজ, আপনার কাছে একটু আসি। ইসলামী ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, তিনি বলেছেন যে রাজনৈতিক লড়াই করে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। আমাদের লড়াই শুরু হবে শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে। আগামীকাল, মানে এটা বৃহস্পতিবারের তার পোস্ট ছিল, আগামীকাল শুক্রবার বাম শাহবাগী ছায়ানট উদীচীকে তছনছ করে দিতে হবে, তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। আমি আরও একজনের নাম একটু কোট করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদের সহসভাপতি ও শিবির নেতা মুস্তাকুর রহমান, তিনি দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার অবশ্যই বন্ধ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন। এরকম বেশ কিছু ঘোষণার কথা আমরা জানি। হাদি তো কখনো আসলে ভাঙচুরের রাজনীতি চায়নি, তিনি কখনো আসলে এই ধরনের রাজনীতি পছন্দ করেনি। তিনি তার জায়গা থেকে সবসময় জানিয়েছেন, এর আগে ডেইলি স্টারে যখন হামলা হয়েছে তিনি সেই স্ট্যান্ড নিয়েছেন। তাহলে এই সুযোগটা আসলে কারা নিচ্ছে? দেখেন, মানে এই কোশ্চেনের উত্তরটা তো আসলে হাদি ইনফ্যাক্ট নিজেও দিয়েছে। প্রথম আলো ইস্যুতে যখন আপনি তার স্টেটমেন্টটা দেখবেন, এটা ইদানিং সোশ্যাল মিডিয়াতেও অনেক বেশি চাউর করেছে। তিনি বলেছেন যে, মানে আপনার যদি প্রথম আলোর কোনো ন্যারেটিভ পছন্দ না হয়, ইনফ্যাক্ট আপনার প্রথম আলোর ওয়ে অফ জার্নালিজম, এটা যদি আপনার কাছে ভালো না লাগে, রেদার আপনি আরো 10টা প্রথম আলো বানান, সেটাকে দিয়ে বিকল্প 10টা প্রথম আলো দিয়ে বা বিকল্প 10টা সংবাদ মাধ্যম দিয়ে আপনি সেটাকে কাউন্টার করেন। কাজী দেখেন, এটা একটা স্যাবোটেজ। আপনি মানে এটা আমি আপনাকে বলি যে আমার কাছে কখনোই মনে হয় নাই যে মানে গত দুদিন যারা সত্যিকার অর্থেই মানে হাদিকে ভালোবেসেছে, সত্যিকার অর্থেই তার যে খুন, এই খুনের বদলা নিতে চেয়েছে বা এই খুনের বিচার চেয়েছে, তারা এ ধরনের কার্যক্রম বা কর্মসূচির সাথে তারা মানে জড়িত ছিল। আমি নিজেও প্রথম আলো ডেইলি স্টারকে কিন্তু এন্ডোর্স করি না, আমি মানে অনিয়ার আমি বলি, আমি নিজেও তাদের ওয়ে অফ জার্নালিজমকে আমি পছন্দ করি না। তারা যেভাবে একপেশে কার্যক্রম পরিচালনা করে বা একপেশে কথাবার্তা বলে,
এটাকে আমি নিজে এন্ডোর্স করি না, তার মানে কি আমি সেটা ভেঙে দিব? এই ভ্যান্ডালিজমের সাথে তো গণতন্ত্র যায় না, যায় না। বা এই ধরনের ওয়ে অফ মানে মানে আপনার মুভমেন্ট, এটা তো ভাই গণতান্ত্রিক ওয়ে অফ মুভমেন্ট না। হ্যাঁ, আপনার ডেইলি স্টার পছন্দ হচ্ছে না, ইটস ভেরি ফাইন, কোনো সমস্যা নাই। আপনি ইনকাউন্টারে আপনি আরো 2টা ইংলিশ গণমাধ্যম তৈরি করেন না, আপনার তো সেই ক্যাপাসিটি নাই। ভাঙার ক্যাপাসিটি শুধু থাকলে হবে না, গড়ার ক্যাপাসিটিও থাকতে হবে না। আপনি মুস্তাফিজ বা কাকে আপনি ভোট করেছেন, আমি মানে সরাসরি তাকে চিনি না, এবং ছাত্র শিবিরের যদি তিনি মানে নেতৃস্থানীয় কেউ হয়ে থাকেন, দেখেন আমি একটা স্পষ্ট ব্যাপার বলি, মানে এটা ছাত্র শিবির হোক বা আদার এনি পলিটিক্যাল পার্টি হোক, এটাকে তো আমরা এন্ডোর্স করতে পারি না, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েটও করতে পারি না। এবং দেখেন কি হয়েছে সেই দিন আমরা দেখেছি যে ডেইলি স্টারে যে আটকা পড়েছিল জায়মা ইসলাম, আমরা তাকে তো চিনি, এবং ওই দিনও আপনি যদি তার ফেসবুকের স্ট্যাটাসের দিকে তাকান, ব্যাক টু ব্যাক 3 to 4 স্ট্যাটাস ফর হাদি ছিল, হাদির জন্য ছিল। এবং শি ওয়াজ স্টাক ইন দ্য বিল্ডিং। তো মানে আপনি কাকে ডিফারেন্ট করবেন? দেখেন জায়মার জুলাই আন্দোলনের সময় আপনি এখন সার্চ করলে তার পাবেন, ভূমিকা আছে। তার ভূমিকা আছে। এখন দেখেন এই যে জুলাই আন্দোলনটা সংগঠিত হলো, এটা তো একক কোনো গোষ্ঠীর স্বার্থে আমরা এটা করিনি। এত বড় একটা রেভলিউশনারি একটা চেঞ্জের মধ্যে দিয়ে আমরা গেছি। 17 বছরের যে জগদ্দল পাথর আমাদের বুকের উপর চাপা ছিল, সেটাকে আমরা সরাইলাম। এটা কি কোনো বিশেষ কোনো গ্রুপের জন্য সরানো হলো? আমি যদি বলি এখান থেকে মানে যারা লেফট পলিটিক্স করে বা বামপন্থী রাজনীতি, আমি যদি বলি এককভাবে তারা এটার অ্যাডভান্টেজ পাবে, সেটাও ভুল। আবার আমরা যদি বলি যে তারা কোনো অ্যাডভান্টেজ পাবে না, তাকে আপনি কর্নার করে দিবেন, সেটাও তো ভুল। তারও তো ওই ভয়েসটাকে আমার সমুচিত রাখতে হবে, এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। তবে একটা লাইন আমি আপনাকে বলি, তবে একটা বিষয় আমাদেরকে পাশাপাশি সোচ্চারও থাকতে হবে, বাট এই ভ্যান্ডালিজমের ওয়েতে না। সেটা আপনি ক্রিটিক থাকবে, ডিফারেন্ট ওয়ে থাকবে, বাট এটাও সোচ্চার থাকতে হবে যে বাংলাদেশের যে আধিপত্যবাদী শক্তিটা বাংলাদেশের উপর চেপে বসেছে, তাদেরকে যারা প্রমোট করছে বা তাদেরকে যারা সামহাও প্রমোট করতে চায়, তাদের ব্যাপারে আসলে আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখতে হবে। রেজাউল কবির রনি, আপনার কাছে একটু ছোট করে এই অংশে জানতে চাইবো যে যারা আসলে যেখানে বিচার চাইবার কথা, সরকারের কাছে দাবি দেওয়ার কথা, সেখানে আসলে গণমাধ্যমের উপর হামলা, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, সাংস্কৃতিক অঙ্গনে সেটা ভাঙচুর করা, এইটা মানে এটার কারণটা আসলে কি? দেখেন, আওয়ামী লীগের ফ্যাসিজমটার মধ্যে এসেনশিয়াল এটা কালচারাল ফ্যাসিজম ছিল। পলিটিক্যাল ফ্যাসিজম এইভাবে তার নেতাকর্মীদের অরক্ষিত রেখে, মৃত্যুর মুখে রেখে পালায় যায় না। হিটলার যায়নি। ফ্যাসিজমটা আমরা একটা গালি হিসাবে ব্যবহার করি, এটা তো গালি না, শুধু এটা একটা পলিটিক্যাল ফিলোসফি। হ্যাঁ, এটা একসময় পৃথিবীতে পপুলার ছিল। তো ফলে হাসিনার এটাকে ফ্যাসিজম বলা, মানে থিওরিটিক্যালি গ্রামাটিক্যালি ফ্যাসিজম বলাটা কতখানি যাবে, সেটা নিয়েও অনেক একাডেমিক বিতর্ক আগামীতে হবে। এটা রেদার দেন এটা একটা মাফিয়াতন্ত্র আর কি, আপনি বলেন সবসময়। হ্যাঁ, রাইট। তো ফলে এখন এই মাফিয়াতন্ত্রের মধ্যে দেখেন, যারা সবসময় এন্টি নেশন কিন্তু প্রো এস্টাবলিশমেন্ট পলিটিক্স করে, তারা করে কি? তারা সংখ্যায় যত কমই হোক, কিন্তু ক্রিমের আপনার পিওর অংশটা বা সবচেয়ে স্বাস্থ্যকর অংশটা, সবচেয়ে সুস্বাদু অংশটা তাদের খাইতে হবে। তো মানে যে প্রো এস্টাবলিশমেন্ট থাকতে হবে। তো এই জন্য আওয়ামী লীগের সময় তারা প্রচুর আওয়ামী লীগের মধ্যে ছিল। গণ অভ্যুত্থানের পরে কি হলো? গণ অভ্যুত্থানের পরে এনসিপি জুলাই গাদ্দার, বিএনপি সাদাবাজ, জুলাই মানে শুধু তারা। হ্যাঁ, একমাত্র জুলাইয়ের ঠিকাদার দাঁড়াই গেল তারা। ঠিক 71-এর জনযুদ্ধ যেটা, সেটা যেরকম একটা আওয়ামী যুদ্ধে পরিণত করা হয়েছিল, একটা দলীয় বয়ান আমাদের উপর চাপাই দেওয়া হয়েছিল, একইভাবে জুলাইকে যারা নিজেদের হীন ও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য সবসময় শুরুর থেকে ব্যবহার করে আসছে, তারা দেখলো যে হাদির এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে একটা জন ইমোশন জেগে উঠছে। সেই ইমোশনটাকে কাজে লাগাইয়া যে সমস্ত প্রতিষ্ঠানের প্রতি তাদের অনেক পুরনো ক্ষোভ, সেটা উদ্গীরণ করার একটা আপনার এই প্রকাশ্য ঘোষণা দিলেন। কিন্তু তারা নিজেরা কিন্তু কখনোই তাদের রাজনৈতিক পরিচয় সামনে আসবে না। তারা আসবে কি? ঐক্যবদ্ধ শিক্ষার্থী, অমুক জোট, তমুক তারা তো পদায়িত এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। জি, পদায়িত। আমি শেষ করি। তো ফলে এই যে এখন তো তারা সরাসরি বলছে, আবার তারা তাদের যে রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক দলের প্রধান আবার নিন্দাও জানাচ্ছে। তাহলে আপনি কোনটা বিশ্বাস করবেন? একটা বললে ফলে এই জন্য আবার এই প্রতিষ্ঠানগুলোতে দেখেন, ডেইলি স্টার প্রথম আলো কিন্তু প্রতারিত। ডেইলি স্টার প্রথম আলো গত 17 বছর যে ভূমিকা নিছে, সেই ভূমিকা নিয়ে আমরা প্রচুর সমালোচনা করছি। তাসিম তো সরাসরি বললই, সেই সমালোচনা আমরা জারি রাখবো। কিন্তু তাদেরকে ভিকটিম বানানোর এই প্রক্রিয়ার নিন্দা শুধু আমরা, এটা প্রতিহত করার
আমাদের সম্মিলিত দায়িত্ব ছিল, সেখানে দায়িত্ব রাজনৈতিক ছিল। দলগুলো ফেল করছে, একদম সরকারও যেরকম ফেল করছে, রাজনৈতিক দলগুলো কিন্তু ফেল করছে কম বেশি। যদিও শেষ রাতে এনসিপির নেতা মাহফুজ আলম জীবন রিস্ক নিয়ে কিন্তু যাইতে হয়েছে মাহফুজকে ওইখানে, এবং হ্যাঁ, এবং সেখানে তাদেরকেও কিন্তু হেনস্থার শিকার হইতে হয়েছে। মাহফুজ এবং আরো সাথে যারা ছিল, আমি দেখলাম যে মাহফুজ ছিল, সাথে সামান্ত নাহিদ, আসিফ, সামান্তা, সবাই ছিল। আসিফ ছিল, পাটোয়ারি ছিল, জি। অনেকেই ছিল। জি। তো ফলে সব মিলে এই জন্য আমাদের এখানে গণতন্ত্রের যে ব্যাপারটা, সেই গণতন্ত্রের ব্যাপারটা হলো শুধু আমার পক্ষে, আমার সুবিধার জন্য যা আছে এগুলো রাইখা বাকি সব মিশাই দে। হ্যাঁ, আমি এই একটু- হাসিনা মডেলের গণতন্ত্র যেটা, জি। এই গণতন্ত্র হইলো ফ্যাসিজমের সবচেয়ে উৎকৃষ্ট মডেল। মনিয়াপা- এরপর ধরেই ফ্যাসিজম আসে। এই জন্য আমাদেরকে এমন একটা রাজনৈতিক দল, এমন একটা রাজনৈতিক প্রক্রিয়াকে বিশ্বাস করতে হবে যারা ভিন্ন মতকে কোনোদিনও দমন করার চেষ্টা করবে না। আমার দল কোনোদিনও ক্ষমতায় যাবে না, কিন্তু আমার অধিকার প্রোটেক্ট করবে। দল যার যার রাষ্ট্র সবার হবে, জি। এরকম একটা ধারা এবং মধ্যপন্থার ধারাকে বাংলাদেশ শক্তিশালী হতে হবে, শক্তিশালী করতে হবে। আমি একটু আপনার কাছ থেকে এক মিনিট একটু শুনবো, এই অংশে আমার বিরতি নেবার সময় হয়ে গেছে। আপা, যারা এবি পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রথম আলো ডেইলি স্টারে অগ্নিসংযোগ হামলার কারণে কত বড় ক্ষত তৈরি হয়েছে তা বোঝার ক্ষমতা যাদের নেই, তাদের শরীফ ওসমান হাদির চিন্তা আদর্শের অনুসারে ভাবা যাচ্ছে না বললে তারা উল্লেখ করেছেন। আপনার কাছে কি মনে হয় এরা এই সুযোগটা কেন নেওয়ার চেষ্টা করবে? শোনেন, ওই যে বলেন না, কারো বাড়ি পুড়ে আর কেউ ওইখানে আলু পোড়া খায়। এখন যে ঘটনাটা ঘটেছে আপনি খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলাদেশ থেকে কোনো কোনো পার্টির লোক জড়ো করা হয়েছে। একটা বিশেষ ধ্বংসাত্মক যজ্ঞ আরও চালানো যায় কিভাবে। আমি এই জন্যই বললাম যে হাদির ভাই, বড় ভাইয়ের বক্তব্যটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, ওনার উপর অনেক কিছু আজকে ডিপেন্ড করেছে। তো সেই জায়গায় যেমন ধরেন প্লাস্টিকের বর্জ্য যেমন খাল ধ্বংস করে, ঠিক তেমনি কিছু বর্জ্য মানুষ দেশটাকে, দেশের রাজনীতিটাকে ধ্বংস করছে। তারা কোনো সময়, যে কোনো সময়, আপনি যে কোনো, আমি সময় জ্ঞান বলছি না, যখনই আপনি সার্চ দেন ওই টাইমটা দিয়ে তারা তখনই নষ্ট করেছে। আজকে যে বা যারা হাদির প্রতি যদি মিনিমাম ভালোবাসা থাকে, তাদের যদি মিনিমাম ভালোবাসা থাকে, যে হাদি ডেইলি স্টার, প্রথম আলো নিয়ে সরাসরি এই দুইটা পত্রিকার নাম ধরে কথা বলেছে যে তোমার যদি শক্তি থাকে তুমি বিকল্প আরো 9টা প্রথম আলো বানাও। তোমাকে তো কেউ না করে নাই, প্রথম আলো তো না করে নাই। তো তুমি কেন, যেটা 5ই আগস্টে ঘটলো না সেটা কেন এখন ঘটতে হবে? প্রথম আলো তো 5ই আগস্টের পর এমন কোনো জায়গায় যায় নাই যে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন তাদের ক্ষতি হয়েছে চরম। আপনি মনে করলেই ক্ষতি, না মনে করলে ক্ষতি না। আপনি পুষায় এবং রাখবেন, এরা তো কেউ আসলে বিচার চায়নি। সেটাই। আরেকটা যেমনটি জিনিস আপনি খেয়াল তাহসিন রিয়াজও করেন। বলছিলেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, 32-এর আছেটা কি এখন? কিছুই না, কটা ইট দাঁড়ায় আছে। ইটের যদি আপনি ভাঙ্গারির কাছে বেচেন তাও কিনবে না। আপনি যদি কোনো মহিলাকে বলেন যারা যে ইট ভাঙে যে তুমি ভাঙো, সেও ভাঙবে না, যে অনেক শক্ত, এটা দিয়ে আমার দিনের সময়কার টাকা উঠবে না। তাহলে সেইখানে আপনি যান কেন, কেন যাচ্ছেন? এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা। এটা ভাঙার কারণটা হচ্ছে চেতনায় আঘাত করা। চেতনা তো শেষ, আপনি আঘাত করছেন। দেখেন সরকার এবং কিছু দল ডাবল স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন করে। আপনি আওয়ামী লীগের ফ্যাসিস্টরে আপনি ফাঁসি দিচ্ছেন, আমরা আপনাদের সঙ্গে একমত, আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখাইছি। আপনি আইনের মাধ্যমেই তো ফাঁসি দিচ্ছেন। তো ফাঁসির মানুষটা তারা আপনি আনতে যান, সমানে চাইতেছে, রাষ্ট্রপ্রধান চাচ্ছে, অন্য অন্য দল চাচ্ছে, যে দেশে আশ্রয় নিচ্ছে সে কিন্তু আসবে না, আসছে না। তাহলে সে যে কোনো দিন ঢুকে যাবে, সেটা রাষ্ট্রপ্রধানও বলে, অনেকেই বলে। তাহলে একই জিনিস, আমরা তো চাই সে ঢুকুক। তাহলে সেটা তাহলে ভয় কেন? আমাদের সমস্যাটা কোথায়? ঠিক। আমরা চাই তার বিচার হোক, সে ঢুকুক। তাকে পালাইতে যাইতে যারা সুবিধা করে দিছে তারা কিন্তু চায় না সে আসুক। আমরা চাই তার বিচার হোক এই বাংলায়। আমরা প্রথম দিন থেকে বলতেছি, একদম A to Z যত অপরাধ করছে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি কি বলছেন? জি। আমরা প্রতিশোধ পরায়ণ না, কিন্তু আমার যে ক্ষতি হয়েছে, ক্ষতির আমরা আইনত শাস্তি চাই। তারেক রহমান তো দেশে ফিরছেন এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে, যদি অনেক আগে থেকেই তার আসার ব্যাপারে আমরা নানান কথা শুনছিলাম, তিনি আসার পর আসলে রাজনীতিটা কোন দিকে যাবে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, আমি আপনি এই কথাটা যেহেতু তুললেন, আমার কেন জানি মনে হয় অনেকটা ফ্যালাসির মতো, লজিকের ফ্যালাসির মতো মনে হয় যে তারেক রহমান আসছেন বলেই এই টাইপের ঘটনা ঘটেছে, তাকে যাতে না আসতে দেওয়া হয়। এবং তারেক রহমান আসছেন বলেই আইন শৃঙ্খলার অবনতি তো এমনি চরমভাবে আছে। আমার কেন জানি মনে হয় আরও ঘটনা ঘটতে পারে যদি সরকার যদি তটস্থ না থাকে, সরকার যদি অ্যাকশনে না যায়,
তাহলে কিন্তু ঘটনা কিন্তু এখানেই থেমে থাকবে না। জি আপা, আমি যে কথাটা অনেকেই বলে যে 50 জনের লিস্ট আছে, 60 জনের লিস্ট আছে, 100 জনের লিস্ট আছে, অস্বাভাবিক কিছুই না। আমি আপনাকে ওইখানে একটুখানি বলি যে আপনি দেখেন হাদির ঘটনাটা, হাদির যখন লাশ আসলো ঠিক তখন তার আগে পরে ময়মনসিংহের ঘটনাটা ঘটলো। একটা মানুষ, সে এখন শোনা যাচ্ছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এই ধরনের কোনো কটূক্তি করে না, টাকা ধারের কোনো একটা ইস্যু হ্যাঁ, ছিল, সেটাকে ওইভাবে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মারলো। মারার পরে তাকে যেভাবে আগুন দিয়ে পোড়ানো হলো, প্রকাশ্যে। এটা এটা ওই ওই কবর থেকে তুলে যে পোড়ালো লাশ, আপনি খেয়াল করেন একটার পর কায়দায়। একটা একই কায়দায়। আবার আজকে যখন লক্ষ্মীপুরের বিএনপি নেতার মেয়েকে যখন বাচ্চাটাকে 7 বছর অবস্থায় তালাবদ্ধ আগুনে করে, পুড়িয়ে মারলো। অবস্থায় না তালাবদ্ধ করে দিয়ে সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দিল যাতে বের হতে না পারে। এই যে একটা মাংসপিণ্ড দলা হয়ে আছে, অসংখ্য এটা ধন্যবাদ আপা। কিভাবে- এটা তাহসিন কিভাবে রিয়াজ, মেনে আমি নেওয়া একদম যায়? ছোট করে একটু জানতে চাইবো, ওসমান হাদির মৃত্যু থেকে আপনারা আসলে কি বার্তা পেলেন? সবসময় আপা যেটা বলছিল যে একটা বিভিন্ন ধরনের লিস্টের কথা আমরা শুনতে পাচ্ছি, ছাত্র আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব আসলে কি নেই? উই ডু নট কেয়ার। মানে আপনার এই লিস্ট বা এই যে ব্যাপারগুলো এখন সারফেসে আছে, দেখেন আমরা তো এই বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে, আমাদের বাপ দাদাদের জন্মই বাংলাদেশ হয়েছে, আমরা এই বাংলাদেশেই থাকবো। আমরা যদি এই বাংলাদেশে না থাকতাম, আমাদের ওই ক্যারিয়ারটা ছিল, আমাদের ওই ক্যাপাসিটিটা ছিল যে আমরা স্কলারশিপ নিয়ে বাইরে চলে যেতাম, আমরা বাইরে থাকতে পারতাম। আমরা বাংলাদেশে থাকবো এবং আমরা হাদির রাজনীতিটা করব। আপনি জিজ্ঞেস করেছেন না কি শিক্ষা, আমি অনিয়ারে বলি বাংলাদেশের সকল পলিটিশিয়ানদের জন্য একটা ক্লিয়ার মেসেজ, ইটস এ ভেরি ক্লিয়ার মেসেজ টু এভরিওয়ান। সেটা হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশে যে রাজনীতিটা হবে এটা হচ্ছে হাদির দেখানো পথে রাজনীতি। আপনি হাদির পথে হাঁটেন, আপনি অটো জিতবেন, অনেক টাকা নিয়ে নামেন, আপনি জিতবেন না। আমি আপনাকে এই অ্যাসিউরেন্স দিচ্ছি অনিয়ারে, আপনি জিতবেন না। অসংখ্য আপনি হাদির পথে হাঁটেন, বাতাসে নিয়ে যান, মুড়ি নিয়ে যান, টাকা খরচ করার দরকার নাই। ওই মানুষের ময়লা পানিটা গায়ে নেন, মানুষকে বুঝান যে আপনি মানুষের কেয়ার করেন, আপনি জনগণের কেয়ার করেন, আপনি জিতবেন। আদারওয়াইজ আপনি ঠিক যেই মুহূর্তে আপনাকে একটা লেয়ারে ফেলাই দিবেন, আপনি জিতবেন না, আপনি হারবেন। অসংখ্য ধন্যবাদ। আমি রনি ভাই, এটি কি অমীমাংসিতই থেকে যাবে? এর কি বিচার আমরা পাবো? দেখেন এখন যে অবস্থাটা, এটা হলো যে গভর্নমেন্ট অফ নো ওয়ান। একই সাথে এই যে বিভৎস সেই যে সমস্ত ঘটনা, হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে ময়মনসিংহের ঘটনা, আজকে লক্ষ্মীপুরের ঘটনা, এবং সরকার একই সাথে চলতে পারে না। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সেইগুলো চলতে দিবে না সরকারের একটা সরকার আছে দেশে, জনগণকে এটা বুঝতে দিবে। ফলে আইনের শাসনের বিকল্প কিছু নাই। এবং এখানে প্রচুর কেউ কেউ বলে যে তারা ইসলামকে প্রচুর ভালোবাসে, কেউ কেউ প্রচণ্ড অ্যান্টি ইন্ডিয়ান, কেউ কেউ 100% আওয়ামী বিরোধী। এগুলি সবই পলিটিক্যাল রেটরিক্স। আমরা যদি বুঝবো, আমরা এই বক্তব্যগুলো যারা দিচ্ছে সেটা সত্য না মিথ্যা দিচ্ছে এটা বুঝবো কীভাবে? বুঝবো যারা একটা স্ট্যাবল বাংলাদেশ করার জন্য, যারা জনগণের কাছে যাবে, যারা জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে, ক্ষমতাটা নিজের সম্পত্তি না, ক্ষমতার সাথে জনগণ, যেটা আগে বললাম, জনগণের সম্পর্ক স্থাপনের রাজনীতিকে নার্সিং করবে, বুঝতে হবে যে তারাই আসলেই সম্প্রসারণবাদ বলেন, এই আগ্রাসন বলেন, এগুলোর বিরুদ্ধে জনগণের পক্ষে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, রাজনৈতিক অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হাদির সেই সত্য চিরন্তন এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা রেখেই আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।